সাউন্ডটা একটু বাড়িয়ে নিবেন, ভলিউমটা একটু বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? অনেকেই বলছে সাউন্ড ঠিক আছে, আবার কয়েকজন বলছেন কম আছে। তো যাদের মনে হচ্ছে যে কম, তারা একটু কষ্ট করে একটু ম্যানেজ করে নেন। ঠিক আছে? ওকে। তো এই ফেভিক্রিল ব্র্যান্ডের যেই অ্যাক্রিলিক কালারটা আমরা পাই মার্কেটে, এটা দিয়ে আসলে আমরা কাঠের মধ্যে পেইন্ট করি। কারণ এটা খুবই থিন একটা কভারেজ দেয় কাপড়ের মধ্যে, খুবই সুন্দর একটা একটা সফট ফিনিশিং নিয়ে আসে। যে কারণে আমরা আমরা কাজটা সহজেই করতে পারি। তো এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার। তবে সবাই মনে রাখবেন, কাঠের মধ্যে কিন্তু কখনোই ওয়াটার কালার বা হচ্ছে পোস্টার কালার অ্যাপ্লাই করা যাবে না, কারণ সেগুলো পানি লাগলেই উঠে যাবে, রঙটা নষ্ট হয়ে যাবে। অ্যাক্রিলিক কালারটা হচ্ছে একেবারেই সেট হয়ে যাবে শুকানোর পর। তো কাগজের রং কাঠের মধ্যে অ্যাপ্লাই করা যাবে না। সবসময় ফেব্রিকের যে রংটা আছে, অ্যাক্রিলিক কালার যেটা ক্যানভাসের রং, সেটাও চাইলে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে? তো আমার এই বক্সটার মধ্যে আসলে 10টা কালার থাকে। আমার কাছে একটা কালার আমি হারিয়ে ফেলেছি, যে কারণে দেখাতে পারছি না। 10টা কালার থাকে। আহ, এবং হচ্ছে এটার প্রাইস হচ্ছে 250 থেকে 300 টাকা, আরও কিছুটা বেশি হতে পারে। সবাই সাথে সাথে নোট করে রাখবেন এবং মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালাইকুম সালাম। ওকে। তো এবার আসি হচ্ছে আমরা কাঠে পেইন্ট করব। পেইন্ট করার জন্য আমাদের আরও কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের দরকার হয় পেইন্ট করার জন্য। যেমন হচ্ছে কিছু ব্রাশ প্রয়োজন হয় আমাদের। যেমন দেখেন আমার কাছে কিছু ব্রাশ আছে, ব্রাশগুলো খুবই চিকন ব্রাশ। যেমন এটা হচ্ছে একেবারেই 000, মানে একেবারেই মাইনাস। তারপর হচ্ছে এটা হচ্ছে 0 নাম্বার। তারপর 00 যে সাইজটা, সেই সাইজের তুলিও আপনার ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এটা হচ্ছে 9 নাম্বার ব্রাশ বা 4 নাম্বার 5 নাম্বার ব্রাশগুলো আমরা ইউজ করে থাকি। আসলে এক একটা কাজ এক এক রকম আউটলাইন দেওয়ার জন্য আমরা মূলত 0 নাম্বার, 00 এবং 000 এই নাম্বারগুলো, মানে একেবারেই চিকন যেই তুলিগুলো থাকে সেইগুলো আমরা ব্যবহার করে থাকি হচ্ছে আউটলাইন করার করার জন্য মূলত। তারপর হচ্ছে আমরা একটু ভরাটের, যেহেতু কাঠের জিনিসগুলো খুবই একেবারেই সূক্ষ্ম কাজ, তো যে কারণে আমরা আমরা প্রেফার করি হচ্ছে একেবারেই চিকন তুলিতে কাজ করতে। এতে করে যেটা হয় যে আপনি আপনার রংটা এবড়ো থেবড়ো হওয়ার সম্ভাবনা কম থাকে। আচ্ছা। তো এরকম আপনারা এই তুলিগুলোর প্রাইস খুবই কম। আপনারা 20 টাকা থেকে শুরু করে 100 টাকার মধ্যে এরকম চিকন সাইজের তুলি মার্কেটে পেয়ে যাবেন। মূলত আমরা লাইনার ব্রাশ দিয়েই করি, তবে আপনারা চাইলে ফ্ল্যাট ব্রাশ অথবা ফিলবার্ট ব্রাশ সেগুলো আপনারা ইউজ করতে পারেন। যদি আপনাদের পেন্টিং যদি আপনাদের ডিমান্ড করে, তাহলে আপনারা সেখানে ইউজ করতেই পারেন। তবে যে প্রাথমিক অবস্থায় আমরা মূলত এই লাইনার ব্রাশগুলি আমরা ইউজ করে থাকি, আউটলাইন যে ব্রাশগুলো থাকে সেগুলো। আচ্ছা। তারপর হচ্ছে আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন হয়ে থাকে। যেমন এরকমের কিছু কালার প্যালেট আমাদের দরকার হয়। কালার প্যালেটগুলো আমারগুলো আসলে খুব মেসি হয়ে আছে, আমি কাজ করেছিলাম, যে কারণে আসলে সবসময় কাজ করতে হয় বলে এই অবস্থা হয়ে থাকে। তো এগুলোর মধ্যে হচ্ছে আমরা এরকম কিছু কালার প্যালেট আমরা মার্কেটে কিনতে পাই। এই প্লেটগুলোর হচ্ছে প্রাইস, যেমন এটার দাম হচ্ছে 20 টাকা। 20 টাকা থেকে 30 টাকার মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে এটার দাম হচ্ছে 50 টাকা থেকে 60 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মার্কেট থেকে যে কোনো একটা কিনে নিতে পারেন। আচ্ছা। তো এই হলো আমাদের মোটামুটি একেবারে যে প্রধান যে ম্যাটেরিয়াল আজকের ক্লাসের জন্য, সেগুলো হচ্ছে এটা। তাছাড়া গত ক্লাসে আমরা তো জুয়েলারি বানানোর জন্য যা যা লাগে, যেমন পুঁতি, তারপর হচ্ছে সুতা, যেই জিনিসগুলো লাগে সেগুলো তো আমরা গত ক্লাসে দেখেছি। তো সেগুলো আজকে আর দেখাচ্ছি না। কাজ করার সময় আমরা যেটা যেটা লাগবে নিয়ে কাজ করব। আপনারা তো জানেন যে কী কী ধরনের জিনিস লাগে আমাদের জুয়েলারি মালাটা গাঁথার জন্য বা টার্সেল সেট করার জন্য। তো পেন্টেরগুলো আমরা দেখে নিচ্ছি। এ পর্যায়ে আমরা যেটা করব, আমরা এখন সরাসরি চলে যাব পেইন্ট করার জন্য। তো আমি একেবারেই প্রফেশনাল আর্টিস্ট না, এবং হচ্ছে আমার আর্ট খুব একটা আপনাদের হয়তো কারো ভালো নাও লাগতে পারে। আমি জাস্ট আপনাদেরকে আর্টের টেকনিকগুলো শেখানোর, মানে বোঝানোর চেষ্টা করব।
হবে না এখানে। তো যে কারণে যদি আপনি শুরুতে একটা হোয়াইট কালারের কভারেজ এখানে দিয়ে নিতে পারেন, সেটা বেটার হবে আপনার পেইন্ট করার জন্য। আচ্ছা, তো আমি খুব খুব পাতলা একটা লেয়ার করছি এখানে, একেবারেই থিন লেয়ার, কোনো মোটা লেয়ার দেওয়া যাবে না, ঠিক আছে? মাথায় রাখতে হবে এটা অবশ্যই। যারা একেবারেই নতুন তারা হয়তো প্রথমে মোটা করে ফেলবেন, কিন্তু কাজ করতে করতে আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে যে কোনো মতেই এখানে কোনো মোটা লেয়ার ক্রিয়েট করা যাবে না, একেবারেই একটা থিন লেয়ার দিতে হবে মোটামুটি একেবারেই, যাতে অন্য রঙটা এখানে দেখা যায়, যে রঙে অ্যাপ্লাই করবেন সেই রঙটা যাতে পারফেক্টভাবে এখানে ফুটে, সে কারণে। আচ্ছা, ভিডিওটা ঝাপসা হয়ে গিয়েছে, একটু অপেক্ষা করেন, ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হতে পারে। হ্যাঁ, এখন আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আপনারা একটু এক এক থেকে 1.5 মিনিট অপেক্ষা করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে এর মধ্যেই। প্রত্যেকের কমেন্ট করার প্রয়োজন নাই, ঠিক আছে? একজন করলেই বুঝতে পারছি আমি। আমি অপেক্ষা করছি, আশা করি এখনই ঠিক হয়ে যাবে নেট। ক্লিয়ার হয়ে গেলে আমাকে একটু জানাবেন, কেউ একজন জানাবেন যে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, তো দেখেন আমি চেষ্টা করছি একেবারেই পানির মতো ঘনত্বে একটা রং ক্রিয়েট করে সেটা
করে মালাটা বানাবেন তার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনি কর্ডটা নেবেন। কর্ডটা একেবারেই যে আপনাকে ইয়ে করে নিতে হবে, একেবারে কোনো নির্দিষ্ট মেজারমেন্ট নিতে হবে সেরকম কোনো বিষয় না। যতটুকু লম্বা করে আপনি পড়তে চান মালাটা, ঠিক অতটুকু লম্বা করেই হচ্ছে আপনি এটা বানাবেন, এটা নেবেন। আচ্ছা, তো এবার হচ্ছে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে এই কর্ডগুলো হচ্ছে যদি আপনি চান যে ডাবল লেয়ারে আপনি করবেন, ডাবল লেয়ার করতে পারেন, আবার চাইলে আপনি সিঙ্গেল লেয়ারও করতে পারেন। যেমন যদি আপনি চান আপনি এভাবে নিয়ে আপনি শুধুমাত্র একটা সিঙ্গেল লেয়ারে মালাটা তৈরি করবেন, তাহলে আপনি সিঙ্গেল লেয়ারে করতে পারেন। অথবা যদি আপনি চান যে আপনি ডাবল লেয়ারই কাজটা করবেন, তাহলে আপনি ডাবল লেয়ারেও কাজটা করতে পারেন। হ্যাঁ, এটা একেবারে আপনার উপর নির্ভর করছে। তো আমি এই মালাটার জন্য আমি ডাবল লেয়ার করি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী মালাতে আমি সিঙ্গেল লেয়ারের যে পদ্ধতিটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমি একটু কেচিটা নিয়ে আসি। খুব বেশি লম্বা করে আমরা করব না, এতটুকু যথেষ্ট। তো এটার মাপ দিয়েই হচ্ছে আমরা পরবর্তী যেই অন্য পাশের যে ইয়েটা থাকবে সেটা আমরা একই মাপে আমরা কেটে নেব, একই মাপে কেটে নেব আমরা। ওকে, আমি একটু ছোটো করে নিলাম, আমার কর্ডটা আসলে শেষ হয়ে গিয়েছে, যে কারণে আরেকটা মালার জন্য হয়ে যাবে, যে কারণে আমি একটু ছোটো করে নিলাম। ওকে, তো এবার দেখেন, এবার গতকালের ঠিক সেম পদ্ধতিতে আমরা যেটা করব, এখানে পরপর পুঁতি কাটবো। এবং একটা বিষয় খেয়াল রাখবেন, কাঠের গহনার সাথে কাঠের যে পুঁতিগুলো আছে আমাদের কাছে, সেই পুঁতিগুলো কিন্তু খুব ভালো ম্যাচ করে, মানে কালারফুল যে পুঁতিগুলো। যেমন আপনারা চাইলে এরকম কালারফুল পুঁতি এখানে ইউজ করতে পারেন কাঠের গহনার মধ্যে। কাঠের গহনাগুলো যেহেতু এমনিতেই খুব কালারফুল হয়, যে কারণে আপনারা চাইলেই কিন্তু বিভিন্ন আপনারা কালারের মাধ্যমে এই বিষয়গুলোকে কাঠের গহনা তৈরি করতে পারেন। আচ্ছা, তো আমি যেটা করব এখন খুব ঝটপটি করে, এই আসলে কাঠের মালাতে যেটা হয় যে খুব বেশি লম্বা করে কেউ পুঁতি গাঁথে না, কারণ এটার মূল ফোকাসটা থাকে হচ্ছে আপনার কাঠের যে ডিজাইনটা, সেখানে হচ্ছে এটার মূল ফোকাসটা। তো যে কারণে সবার নজর থাকে কাঠের মধ্যে, মালাটা আসলে খুব বেশি গর্জিয়াস না করলেও হয়। কারণ আপনি একটা পেইন্ট করতে আপনার প্রায় 1.5-2 ঘন্টা সময় লেগে যায় অনেক সময়, যারা নতুন তাদের তো আরও বেশি সময় লাগে। তো যে কারণে হচ্ছে আপনার প্রয়োজন নাই মালার মধ্যেও খুব বেশি ইন্টেনশন বা একেবারেই অ্যাটেনশন দিয়ে মালাটা তৈরি করার। কারণ কাঠের গহনার মধ্যে মালাগুলো আসলে খুব বেশি গর্জিয়াস না করলেও হয়। এই তো, তো এইভাবে হচ্ছে, যেমন শুরুতে আমি একটা সবুজ কালারের পুঁতি গাঁথি নিলাম, তারপর হচ্ছে আমি একটা হলুদ কালারের পুঁতি কাটবো এখানে। কারণ এখানে আপনাকে দেখতে হবে যে কি কি রঙের রং আছে আপনার কাঠের বেজের মধ্যে।
তো আপনি চাইলে সহজেই সেই ডিফিকাল্ট কোনো কিছু না করে সেই কাঠের বেজের মধ্যে যে রঙগুলো আপনি অ্যাপ্লাই করেছেন ডিজাইন করার জন্য, সেই রঙগুলোর পুঁতি দিয়েই কিন্তু পরপর আপনি সাজিয়ে একটা কাঠের গহনা তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, তো আবার আপনি কিন্তু চাইলেই এখানে ব্যবহার করতে পারেন হচ্ছে থ্রেড বিট, সুতার যে বলগুলো, কটন বল। আপনি চাইলেই এখানে কটন বল ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ব্রাউন কালারের কটন বল ইউজ করতে চাচ্ছি, এবং আপনার চাইলে কিন্তু এখানে মেটালের পুঁতিও ব্যবহার করতে পারেন। তো মেটালের পুঁতিটা আমরা খুব একটা ব্যবহার করি না এই কাজের জন্য। ওকে, তো এবার হচ্ছে আমি যেটা করব এখান থেকে এটা ভালো লাগছে না এখানে। গতকাল বলেছিলাম যে আপনাদের কাছে কিন্তু বিভিন্ন বিটসের একটা কালেকশন থাকতে হবে এবং বিভিন্ন ম্যাটেরিয়ালের কালেকশন থাকতে হবে। একেবারেই গুনে গুনে জিনিস কিনে আসলে কখনোই আপনি ভালো কাজ করতে পারবেন না। আপনাকে অনেক অনেক জিনিস আপনার কালেকশনে থাকতে হবে, তাহলেই আপনি এক্সপেরিমেন্ট বেশি করতে পারবেন এবং ততই আপনার কাজটা নান্দনিক হয়ে উঠবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। একটা পাশ আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি পরবর্তী যে পাশটা আছে সেই পাশটাও সেমভাবে করে নিব। কাঠের গহনাতে আসলে আমরা যেটা বললাম, বারবারই বলতে হয় যে একেবারেই গর্জিয়াস কিছু আমরা করব না মালাতে। কারণ আমাদেরকে আসলে কস্ট রিডিউস করার একটা বিষয় জানতে হবে যে আপনার মালার আসলে ফোকাস বিন্দু কোনটা। ঠিক আছে? কারণ কাঠের গহনাগুলো একেবারেই ন্যাচারাল, হয়তো একেবারেই ন্যাচারাল, যেমন এই যেমন এখানে একটা ফুলের একটা কাঠগোলাপের একটা বিষয় এখানে আছে। তো এরকম ন্যাচারাল জিনিসের সাথে আসলে একেবারেই গর্জিয়াস মেটাল-টেটাল অনেক কিছু দিয়ে লম্বা করে মালা করে দিলে হয় কি, নেচারটাই সেখান থেকে হারিয়ে যায়। তো নেচারটা যাতে সেখান থেকে হারিয়ে না যায় সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। আসলে আমি আসলে আমার দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি। যদি আপনাদের মনে হয় আপনারা অন্য কোনো বিটস ইউজ করতে চান, আপনার যদি ডিজাইনের সাথে যদি সেটা ডিমান্ড করে, তাহলে আপনারা অবশ্যই ব্যবহার করবেন। কারণ প্রত্যেকটা ধরনের গহনারই তো একটা বৈশিষ্ট্য থাকে। সেই প্রপার বৈশিষ্ট্যটা জানানোই তো আমাদের কাজ ক্লাসে। তারপর হচ্ছে আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার পছন্দ অনুযায়ী সেটা আপনি কাস্টমাইজ করে নেবেন। ওকে।
খুবই সহজে আসলে এইভাবে আপনারা চাইলে কাঠের গহনা তৈরি করে ফেলতে পারেন। এখন আমি দেখেন এখানে 2টা কাঠের বীজ দিয়েছি, আপনি চাইলে কিন্তু একটা বিটও দিতে পারেন। হয়তো আপনি সবুজটা দিলেন না, আপনি শুধুমাত্র হলুদটা দিলেন না, আপনি শুধুমাত্র সবুজটা দিয়ে কিন্তু কাজটা করে ফেলতে পারবেন। কারণ আমি শুধুমাত্র সবুজটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি যে শুধুমাত্র সবুজটা দিলে কেমন দেখা যায় মালাটা। এবং আমার কাছে মনে হচ্ছে শুধু সবুজটা দিয়ে করলেই ভালো হয়, কারণ যেহেতু মাঝখানে একটা হলুদ বিটস আমাদের আছেই, তো আবার বাহির থেকে আবার নতুন করে কাঠের একটা হলুদ বিটস দেওয়ার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, বরং ওইটার চেয়ে এটা বেশি ভালো লাগছে। একেবারেই দুইটা বিটস দেওয়ার চেয়ে একটা বিটসের মালাটা বেশি ভালো লাগছে। গতকালের ক্লাসটা মনে হয় আপনি মিস করেছেন, সামিরা শোভন আপনার নামটা। আপনি গতকালের ক্লাসটা মিস করেছেন হয়তো, বা যে কারণে আপনি এই বিষয়টা বুঝতে পারছেন না এখন। তো আমি বলছি না যে আপনাকে এই সুতাটা দিয়ে বাধ্যতামূলক কাজ করতে হবে, আপনি সুই দিয়ে কাজ করেন। যদি এটা বোধগম্য না হয়ে থাকে, আপনি সুই দিয়ে কাজ করবেন, সেটা আমার মনে হয় আপনার জন্য বেশি বেটার। কারণ গতকালের ক্লাসে আমরা এটা দেখিয়েছি এবং আজকেও রিপিটেডলি সেটা দিয়ে কাজ করে যাচ্ছি। তো আপনি যদি না বুঝতে পারেন, তাহলে এটা আসলে খুবই দুঃখজনক। তার চেয়ে ভালো, যদি আপনার কাছে ডিফিকাল্ট মনে হয় এই রক সুতার ব্যবহারটা এখানে সুইয়ের পরিবর্তে, তাহলে আপনি এটা ছাড়াই শুধুমাত্র সুই দিয়ে আপনি কাজ করবেন। সেটা আপনার জন্য বেশি সহজ হবে আমার মনে হচ্ছে। কলকাতা ম্যাটেরিয়াল সংগ্রহ করার বিষয়ে আমার কোনো আইডিয়া নেই। আমি আসলে কলকাতা থেকে কখনো ম্যাটেরিয়াল কিনিনি। তবে যারা ক্রাফট ম্যাটেরিয়াল সেল করে, জুয়েলারি ম্যাটেরিয়াল সেল করে, ওরা বিভিন্ন সময় কলকাতা থেকে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে ম্যাটেরিয়াল এনে সেল করে থাকে, ওদের মাধ্যমে আমরা প্রোডাক্ট আনিয়েছি, মানে ওরা আনে, সেখান থেকে আমরা কিনে নিই। সেটা করতে পারেন যদি আপনার কলকাতার ম্যাটেরিয়ালের প্রয়োজন হয়ে থাকে। নিজেরা আসলে আনানোর সেরকম ব্যবস্থা নেই। যদি আপনি নিজে যান কলকাতায়, নিজে গিয়ে যদি কিনে আনতে পারেন, সেটা সেটা করতে পারেন। কাস্টমাইজেশনটা সম্পূর্ণ নিজস্ব, ঠিক আছে? এটা আসলে যার রুচি অনুযায়ী নির্ভর করে। আপনার যদি পছন্দটা ওরকম থাকে যে আপনি বিভিন্ন রকমের বিটস এখানে ইউজ করতে চাইছেন, সেটা আপনি করতে পারেন। সেটা আপনার পছন্দ অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিলেন। আসলে গহনা তৈরির বলেন বা নান্দনিকতার তো আসলে কোনো মানে আলাদা করে কোনো রুল হয় না। একেকজনের চোখে একেকটা জিনিস নান্দনিক। যেটা আমার কাছে ভালো লাগে, সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে। আমি আপনাকে পদ্ধতিটা দেখাচ্ছি কাজ করার। এবার ডিজাইন করার বিষয়ে আপনি আপনার মতো করে সেটা করে নিবেন। হ্যাঁ, গতকালের ক্লাস মিস না করলে এই রক সুতার ব্যবহারটা আপনার আমার মনে হয় জানা উচিত। গত ক্লাসে এটা অনেকক্ষণ আমরা এটা দিয়ে কাজ করেছি এবং আজকেও আমরা রিপিটেডলি এটা দিয়ে কাজ করে যাচ্ছি। যাই হোক, আমরা এটা তৈরি করলাম। এবার হচ্ছে আপনি যদি চান, আপনি এখানে একটা গিট দিতে পারেন। গিট দিয়ে এই পুঁতিগুলোকে একসাথে এখানে রেখে দিতে পারেন। কারণ হয় কি, যেহেতু এটা নড়তে পারে পুঁতিগুলো বারবার করে। যদি সেটা আপনি না চান, তাহলে চাইলে এখানে ছোটো করে আপনি একটা গিট দিয়ে এগুলোকে একসাথে মিলিয়ে রাখতে পারেন এই পোর্শনটায়। অথবা আপনি যদি চান আপনি গিট দিবেন না, সেটাও হতে পারে। অথবা আপনি চাইলে যে কোনো একটা গ্লু দিয়ে ওটা এখানে সেট করে দিতে পারেন পুঁতিগুলো একসাথে। যাই হোক, তো আমি একটা গিট দিয়ে সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওকে, তো এবার হচ্ছে আপনারা যেটা করবেন, আমাদের কাছে আপনারা দেখেছেন গতকালের ক্লাসে বড় রকমের কিছু কিছু কাঠের বিটস আমাদের কাছে আছে, আপনারা দেখেছেন। এই যে বড় রকমের কিছু কাঠের বিটস আমাদের কাছে আছে। তো সেগুলো হচ্ছে আমরা এবার এই যে 4টা সুতার এখানে লেয়ার, এখানে 2টা লেয়ার, এখানে 2টা লেয়ার, এই 4টাকে মিলিয়ে আমরা 4টার মধ্যে এই পুঁতিটা গেঁথে দিব। এতে করে যেটা হবে, আমাদের টার্সেলটা অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। যেরকম লম্বা আপনি চাইছেন সেরকম লম্বা করে নিতে পারবেন সহজেই। ওকে, তো সম্ভবত একসাথে 4টা যাবে না, দুটো দুটো করে আমি এখানে ইনসার্ট করিয়ে নিচ্ছি এই পুঁতিটার মধ্যে, একটা পুঁতির মধ্যে।
যদি আপনারা টার্সেল দেখে থাকেন তাহলে আপনারা বুঝবেন আসলে এটা আসলে কোন কাজে আমি লাগাচ্ছি এই পুঁতিটাকে। এই তো। তো এবার দেখেন খুব সহজেই আপনার যতটুকু লম্বা প্রয়োজন আপনি ততটুকু লম্বা করতে পারেন।